ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय स्वामी निरंतरानंदजी महाराजকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর এখানে দুজন ব্রহ্মচারী মহারাজ, গৌতম মহারাজ এবং নীলাদ্রি মহারাজকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। আপনাদের এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককেই আমার সশ্রদ্ধ নমস্কার, ভালোবাসা। আমাদের স্বামীজি সম্বন্ধে কথা বলা এবং শোনা দুটোই সৌভাগ্যের বিষয়। যাই হোক, এখন যেটা আমাদের সাবজেক্ট, যে স্বামীজি আমাদের দৈনন্দিন সমস্যার কি সমাধান করছেন। এই যে অবতার পুরুষরা যখন আসেন তখন তারা একটা ছোট্ট নির্দিষ্ট সময়ের জন্য বা অল্প একটা জায়গার জন্য আসেন না, তারা আসেন যুগ প্রয়োজনে। আর সেটি কেবলমাত্র এবারে যেমন শ্রী শ্রী ঠাকুর যে এসেছেন, তার যে মিশন সেটা হলো নিজে একা নয়, তিনি একা এসেছেন পুরো দলবল নিয়ে সারা বিশ্বকে, সারা বিশ্বের যেন সমস্যার সমাধানের জন্য। তার পুরো মিশনটা হলো সারা বিশ্বকে নিয়ে, কোনো একটা ছোট জায়গা নয়, কোনো একটা অল্প একটা জাতিকে নয়, কোনো একটি শুধু ধর্ম নয়, সমস্ত সবটাকে নিয়ে। সেই জন্যই দেখা যায় যে সমস্ত যোগের সমন্বয়, সমস্ত ধর্মের সমন্বয়, যেন একটা মনুষ্যত্বের জাগরণ। এই আমাদের যেন মনুষ্যত্বের ধর্ম এর উপরে। তো সেই শ্রী শ্রী ঠাকুর এসেছেন, তাঁরই ভাষ্যকার হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এবং সেটি যা বলে দিয়ে গেছেন, উনি যা কাজ করে দিয়ে গেছেন, বলছেন যে ১,৫০০ বছর ধরে চলবে। মানে আমাদের তাকে বুঝতেই ১,৫০০ বছর লাগবে প্রায়। স্বামীজি নিজেই যা কাজ করে গেলেন, করে যাওয়ার পর বলছেন যে বিবেকানন্দ কি করলো, আর একটা বিবেকানন্দ আসলে তবে বুঝতে পারবে। তার মানে তিনি যে কি করলেন, কি কাজ করলেন, কি বললেন, সেগুলি বোঝা আমাদের পক্ষে এখনো হয়ে ওঠেনি। আর এই আমাদের কম্যও নয় সবটা বোঝার। তো তিনি, তাকে বুঝতে গেলে আর একটা বিবেকানন্দের দরকার। তো বুঝতে পারা যাচ্ছে যে তিনি তারা কী করেছেন আর কি জন্য, কতটা সময়ের জন্য। তো ১,৫০০ বছর তো স্বামীজি এমনি নিজেই বলে দিয়েছেন যে এই ১,৫০০ বছরের মধ্যে যা যা সমস্যা আসবে তার সমাধানের উত্তর তিনি দিয়ে গেছেন। তা ১,৫০০ বছরের মানুষের জন্য যা যা প্রয়োজন সেগুলি সব দিয়ে গেছেন। তা এখন আমাদের প্রশ্ন অনেক সময় হয় যে স্বামীজি যখন এসেছিলেন তখন তো আর এইসব সোশ্যাল মিডিয়া ছিল না, স্বামীজি যখন এসেছিলেন তখন তো এখনকার মতন প্রবলেম ছিল না, তাহলে এগুলোর উত্তর কী হবে, এগুলো তো তিনি কীভাবে দিয়ে যাবেন? না, তিনি সব দিয়ে গেছেন, সব এর মধ্যেই রয়েছে সমস্ত। তিনি কনডেন্সড ফর্মে একবারে এক একটা এমন এমন থিওরি বলে দিয়ে গেছেন যে সেইগুলি আমরা জীবনে অ্যাপ্লাই করলেই আমাদের যত রকম সমস্যা আছে সেখান থেকে এগোতে পারব। এখন প্রথম হলো যে আমাদের এখন সমস্যাটা কি, দৈনন্দিন জীবনে আমাদের সমস্যা কি। আমরা অনেক সময় ভাবি যে এই ঠিক ভালো আনন্দ কাটাতে পারছি না। সব থেকে বড় সমস্যা, ঠিক আনন্দে যেন জীবনটা কাটছে না। তো যেমন এখন যেমন ভাব, আমাদের যদি ওটাকে আমরা ৩টে ভাগে ভাগ করি সমস্যাগুলোকে, তার সব সমস্যাগুলোর ৩টে ভাগে ভাগ করি, তাহলে দেখা যাবে কি যে আমাদের মনটা কিছুতেই একাগ্র করতে পারি না, বড্ড ডিস্ট্রাকশান হচ্ছে, একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটছে, যার জন্য কোনো ডিসিশান নিতে পারছি না। ইনডিসিশান, কোনো ডিসিশান নিতে পারছি না যে কি করা উচিত কি করা উচিত নয়, এই ব্যাপারে কোনো ডিসিশান নিতে পারছি না। আর যখন অন্যের সঙ্গে মিশছি আমাদের মধ্যে রিলেশনটা যেন আমি যেমন চাইছি তেমন হচ্ছে না।
এই কিছু বলতে যাচ্ছি ওকে, ও রেগে গেল, আমাকে এমন কথা বলে দিল, আচ্ছা আমাকে এরকম বললো, আমি তো কিছুই বলিনি, আমাকে এরকম বললো। আমাদের মধ্যে রিলেশনের যেন একটা ঘাটতি থেকে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হলো, আমরা অনেক কিছু করতে চাই কিন্তু পেরে উঠছি না, পাচ্ছি না, অর্থাৎ ল্যাক অফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব। আমরা যেন এগোতে পারছি না, ভাবছি এরা করব কিন্তু করতে পারছি না, কোথাও বাধা এসে যাচ্ছে। এই একটা 3 নম্বর পয়েন্ট। আর এই তিনটে নিয়ে বেশি আমাদের অবস্থা। দেখো, তখন এইগুলো সম্বন্ধে আমাদের কি করতে হবে, স্বামীজি কি বলছেন। প্রথম কথাই হলো, স্বামীজি বলছেন যে আগে আমাদের দরকার শিক্ষা। এই তো শিক্ষা। শিক্ষাটা কি না, আমাদের মধ্যে যে পূর্ণতা আগে থেকেই বিদ্যমান তার প্রকাশ। এই আমাদের মধ্যে যে পূর্ণতা আগে থেকেই রয়েছে তার বিকাশ হলো শিক্ষা। এখন এইবার এই যে আগে থেকেই রয়েছে পূর্ণতা, এইটা মানে কি? এইটি যদি ঠিক ঠিক না জানতে পারি তাহলে পরে তো শিক্ষা হবে না। আমাদের কাছে শিক্ষা মানে কি না, আমরা এই পড়ব, নাম্বার পাবো, পাস করে যাব, এরপর পাস করতে 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 একটা জায়গায় গিয়ে চাকরি পাবো। এই তো আমাদের তো এই তো উদ্দেশ্য। আর আমাদের সব সময় দেখো একটা একটা এক্সপেকটেশন রয়েছে, সেইটাকে পূরণ করার পথে আমি এগিয়ে যাচ্ছি। সেই এক্সপেকটেশনটা কি? খুব ছোট্ট, আমি কিচ্ছু জানি না, আমার দরকার নেই কিচ্ছু, 1000 ঘন্টা পড়াশোনার কিছু দরকার নেই, শুধুমাত্র আমার নাম্বারটা পেলেই হলো, ব্যাস। ও কি আছে না আছে আমার কোনো দেখার দরকার নেই, কত বই আছে না আছে তাও দরকার নেই, কি সাবজেক্ট আছে তাও দরকার নেই, শুধু আমার পরীক্ষার নাম্বারটা পেলে, অর্থাৎ আমার মোটো নাম্বার। তারপরেই যখন যাই, এরপরে হতে হতে কী হয়, এরপর চাকরি। যখন পরীক্ষাগুলো যখন দিচ্ছি, চাকরি পরীক্ষা দিচ্ছি, আমার উদ্দেশ্য কি, নাম্বারটা মানে আমার চাকরি পেলেই হলো। যার জন্য কি হয়, আমরা এত ফেলিওর হয়ে যাচ্ছি, এত ফেলিওর হচ্ছে। যার কারণ হচ্ছে আমরা, আমাদের কিন্তু উদ্দেশ্য, আসল উদ্দেশ্য তা নয়। আসল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার, যে আমাদের ভিতরে যে পূর্ণতা রয়েছে সেই পূর্ণতার ম্যানিফেস্টেশন, সেইটার বিকাশ। কিন্তু আমার মধ্যে যে পূর্ণতা আছে সেইটা আমি জানি না, আমি জানতে চাই না, আমার মধ্যে ওসব সম্বন্ধে কোনো ইয়ে নেই। সেই জন্য আমি যে পূর্ণ এটি জানি না বলে আমার আত্মবিশ্বাস নেই। আমার আত্মবিশ্বাস নেই, আমি কোনো কাজেতে আমি পারবো এমন ধরনের মনে হয় না। আত্মবিশ্বাস নেই বলে আমি সব কাজেতেই পিছিয়েই পড়ি, ফেলিওরই হই, আর অন্যের দাস হয়ে পড়ি। স্বামীজি বলছেন কি, যে আমরা কৃতদাসের মতন জীবনযাপন। এই কৃতদাসের কি বা সুখ? দাসের কি কোনো সুখ আছে? দাস কেন? আমরা কি চাইছি না, শুদ্ধ লোকের কাছে চাই আমাকে একটু সম্মান করুক, আমাকে একটু ভালোবাসা দাও, তুমি আমাকে তুমি একটু ভালোবাসো, তুমি আমাকে একটু সম্মান দাও। লোকের কাছে ভিক্ষা করছি, সম্মান ভিক্ষা, নিজের নিজের মানে মান সম্মান যদি কেউ না দেয় আমার মনে আসে। তো শুধুমাত্র এই দাস ভিখারি জীবনযাপন করার জন্য কি আমাদের জন্ম হয়েছে? যদি আমি না পাই তাহলে চাকরি, শুধু চাকরি, লোকের চাকরগিরি করার জন্য। স্বামীজি বলছেন তোদের এই কেরানিগিরি করার জন্যই সব কিছু, আর কিছু নেই। দেখুন এখন আমাদের এই ভারতবর্ষের মধ্যে অনেক বেকার, কিন্তু বেশি বেকার ওয়েস্ট বেঙ্গলে। কেন? তারা চাকরি ছাড়া কিছু বোঝে না বলে, চাকরগিরি করবে বলে। আমাদের এই দাস সুলভ মনোভাব এই দিকে ত্যাগ করতে না পারি তাহলে পরে হবে না। ওই জন্য তুমি দেখো গুজরাট, মহারাষ্ট্র, ওদিকে লোকেরা কি সব বিভিন্ন ব্যবসা, বিজনেস বলছে, আমি চাকরি করবো কি, আমি চাকরি দেবো লোককে। আর আমাদের সেই এনার্জি নেই, শরীর অপটু, সেই জন্য শরীরের জোর নেই, তার জন্য ধারণা করতে পারছি না, মনের অবস্থা খারাপ। আর এর ফলে আমাদের যত সমস্যা এসে হাজির হচ্ছে। একটি ছেলে, আমি একটা ছোট্ট ঘটনা বলছি। একটি ছেলে, সে আমাদের ওখানকার ভলেন্টিয়ার ছিল। তো মহারাজের কাছে দীক্ষা পেয়েছে। এবার সে রোজ যখন আসে মঠে ভলেন্টারি করে, আমি এখন তাকে জিজ্ঞেস করছি যে কী গো তুমি কী করছো? মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বসে আছে।
বলে, মহারাজ কী করবো, বেকার, কিছু কাজ নেই, পরীক্ষা দিয়ে যাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। তো রোজই এরকম বলে। তো আমার এখন সেদিনকে একটু 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 মানে ছিলাম হয়তো। তার মানে, কেন ঠোঙা তৈরি করতে পারছো না বাড়িতে বসে বসে? খালি বেকার 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 করছো। বাড়িতে বসে বসে বাবা মা আছে, বোন আছে, তারপরে সবাই যারা বাবা আছে, সবাই মিলে বসে ঠোঙা তৈরি করো না, যে ঠোঙা দোকানে দোকানে দাও না, তার জন্য তো বেশি খরচা, বেশি কিছু করতে হয় না। বলেছি ব্যবসা করতে, বলে ব্যবসা করবো, পয়সা কোথায়? মানে ঠোঙা তৈরি করতে পয়সা লাগে? কাগজ নিয়ে যাও, নিয়ে গিয়ে পুরোনো কাগজ আমি তোমায় দিচ্ছি, কিছু নিয়ে যাও, গিয়ে ঠোঙা তৈরি করো। তোমার ঠোঙা তৈরি করতে তো জানি না কিছু। জানি না মানে, দোকান থেকে ঠোঙা আসে না তোমার বাড়িতে? ঠোঙাগুলো খুলবে, খুলে দেখবে কিরম করে করেছে, দেখি তো হয়ে যাবে। আর কখনো বলবে না এরকম ভাব, বলে ওকে একটু বকেছি। তারপরে চলে গেছে। আবার অনেক দিন পর আবার এসেছে, কী গো, কী হচ্ছে, কী করছো এখন? বলছে, মাছ ঠোঙা তৈরি করছি। ভালো, সবাই মিলে করছো? বলে, হ্যাঁ সবাই মিলে করছি। করে সেই ঠোঙা দোকানে দিচ্ছি, দোকানে জিজ্ঞেস করছি ওদের কোন ধরনের ঠোঙা লাগবে, ঠিক সেরকম সেরকম ঠোঙা তৈরি করে করে আমি দিচ্ছি। সে কিন্তু মাস্টার ডিগ্রি করেছে, করা, এবং বোনও সেও বোধহয় পড়ছে, মাস্টার ডিগ্রি করছে বা এরকম ভাবে। তো তারপর আবার কিছুদিন পরে যখন এসেছে, তখন, কি তোমার ঠোঙা তৈরি চলছে? যে মা, ঠোঙা তৈরি চলছে, কিন্তু আমি আর ঠোঙা তৈরি করি না। তুমি তাহলে কী করছো? যে মা, আমি এখন ওই দোকানে ঠোঙা দিতে যেতাম, গিয়ে গিয়ে এখন ওদের দোকানে সব বিভিন্ন ধরনের জিনিসপত্র দরকার হয়, তো তা সেগুলো যেমন দরকার সেগুলো আমাকে বলে দেয়, অর্ডার দেয়, আমি সেগুলো নিয়ে নিই, নিয়ে অন্য যেখান থেকে নিয়ে এসে, মানে এজেন্টের ঘর থেকে নিয়ে এসে তাদের সাপ্লাই দিয়ে দিই। তা ওটা আমার এখন ওটা ভালো হচ্ছে, বা বেশ। তারপরে আবার আরও কিছুদিন পরে তখন এসেছে, যখন, কি তোমার সব সেই সাপ্লাই চলছে? বলছে, না মহারাজ, এখন তো আর আমি সাপ্লাই করি না, এখন আমার বাড়িতে স্টক হয়ে গেছে, আমি স্টকিস্ট হয়ে গেছি। এখন বাড়িতে আমার পুরো কোম্পানির মাল, 2-3টে কোম্পানির মাল আমার বাড়িতে স্টক থাকে, সেখান থেকে 2-3জন আমার ইয়ে আছে, ওরা এখান থেকে নিয়ে যেয়ে দোকানে সাপ্লাই দেয়। আমি এখন বাড়িতে বসে আছি, অন্যদের কাজ দিচ্ছি। আমি ওগুলো আমি এখন শুধুমাত্র ঠোঙা তৈরি, ওই ঠোঙা তৈরি ওরা করছে, আমার যে ওটা দিয়ে শুরু, তো ওই জন্য আমার মা, বোন, ওরা সব ঠোঙা একটু তৈরি করে। দেখো, শুদ্ধ ঠোঙা তৈরি করে শুরু করলো, গিয়ে তারপরে এখন সেটা স্টকিস্ট। আমাদের ওই জায়গাটুকুতে নেই, ঠোঙা তৈরি করব, এই আবার লোকে কি বলবে, এই করতে করতে আমাদের শেষ। সারাটা জীবন বেকার 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 বেকার, আমি বেকার, আমি বেকার, আমি বেকার, আমাকে যদি কিছু দেয়, আমাকে কিছু দেয়, এই করতে করতে আমরা চালাচ্ছি। কিন্তু যদি একটু সামান্য নিজের বুদ্ধি খাটিয়ে একটু যদি কিছু করা যায়, তাহলে এগিয়ে যাওয়া যায়, সেটা করবো না। এইখানে আমাদের সমস্যা, এই জন্য বাঙালিদের মধ্যে বেশি বেকার। কিন্তু স্বামীজি ওই জন্য বলছেন, প্রথম দরকার হলো শরীরটাকে একটু সবল করতে হবে। বারবার তিনি বলছেন, তিনি ওখানে যে কথাটা বলেছেন, আমাদের কদিন আগে যোগা হলো মহারাজ, যোগা নিয়ে একটা প্রোগ্রাম চলছে, তা সেই যোগাতে আমাদের রিপোর্টার দিয়ে বলছে, আচ্ছা এই যোগা সম্বন্ধে আজকের দিন তো স্বামীজি বলেছেন ফুটবল খেলার থেকে, এই গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, এই সম্বন্ধে আপনি কী বলবেন? তো বলে তখন বলতে এসছে, আমি বললাম যে হ্যাঁ, স্বামীজি বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো বলেছেন, কিন্তু তারপরেই একটা কথা বলেছেন, সেটা তো কেউ বলে না, আজ কি অত্যন্ত সাহসের সঙ্গে আমাকে কথা বলতে হচ্ছে। পরের লাইনটা হচ্ছে, অত্যন্ত সাহসের সঙ্গে আমাকে কথাটি বলতে হচ্ছে। তার মানে আপনারা এটা যে কি মানে করবেন তার তো ঠিক নাই। এক্ষুনি আপনারা বলবেন যে স্বামীজি বলেছেন যে গীতা পড়বে না, ফুটবল খেলো, সেই জন্য স্বামীজি পরেই বলছেন অত্যন্ত সাহসের সঙ্গে আমাকে কথা বলতে হচ্ছে। স্বামীজি কিন্তু কখনো বলেননি যে গীতা পাঠ করবে না, ফুটবল খেলো। স্বামীজি বলছেন যে গীতার ভাবটাকে ধারণা করতে গেলে শরীর শক্ত হতে হবে, সেই জন্য শরীর যদি আমি দুর্বল হয়ে পড়ে, তাহলে আমি গীতা বা এই ধরনের ভাব, ভালো ভালো ভাব যে আমাদের রয়েছে, ভারতবর্ষের ঐতিহ্য, বৈদিক ভাব, উপনিষদের ভাব, গীতার ভাব, এগুলো আমরা নিতে পারবো না, বুঝতেই পারবো না। ভালো কথা বোঝার জন্য শরীরটাকে ঠিক রাখতে হবে, তো সেই জন্য বলেছেন যে ফুটবল খেলার দরকার। যদি ফুটবল খেলে তার শরীরটা সবল হবে, তখন গীতা পাঠ করলে সেইটি ঠিকভাবে ধারণা হবে। তাই জন্য বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো।
তো এইটি আমাদের খেয়াল রাখতে হবে। স্বামীজি কিন্তু ওই যে বলে শরীরটাকে ঠিক রাখতে হবে, ইস্পাতের মতন হতে হবে আমাদের পেশিগুলো, তাই তো? তো এইরকমভাবে যদি আমাদের না হয় তাহলে আমাদের মন ঠিক সেরকমভাবে হবে না, আমরা ধারণা করতে পারবো না যে শরীরটাকে ঠিক রাখতে হবে। তারপরে বলছেন যে এইবার মনটা আমাদের তিনটে শরীর জানো তো আমাদের, একটা স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর, একটা কারণ শরীর। যাই হোক, তো এই স্থূল শরীরের মধ্যে শরীরটাকে ঠিক রাখতে হবে। শরীর ঠিক রাখার পর এরপর আসছে মন, মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের জন্য দেখো আমাদের সবাই তোমরা জানো আমরা এখন এই ডিজিটাল এজে জন্মগ্রহণ করেছি। অতএব এই যে প্রত্যেকের মধ্যেই আমাদের কি এর ফল বুঝতে পারছি। অনেকে আমরা ডিজিটাল ওই সব দেখে শুনে খুব আনন্দ পাচ্ছি, বাহ সারাদিন কি সুন্দর কেটে যাচ্ছে, আমাকে আর কিছু করতে হচ্ছে না, ভালোই হচ্ছে। আবার যখন গন্ডগোল, যখন কোনো কিছু পাচ্ছি না, মনের মধ্যে কোনো রকম দুঃখ আসছে, তখন সেটাও আর যেতে চাইছে না। হ্যাঁ, তো এই একবার যদি চিন্তা করে দেখা যায়, তোমরা দেখবে যে আমার জীবনের বেশিরভাগ সময়টাই নিয়ে নিচ্ছে কিন্তু ওই মোবাইল ফোনটা। তোমার সমস্ত অ্যাটেনশনটাকে ও চুরি করে নিচ্ছে। তোমার নিজের কোনো জিনিস যদি কেউ জোর না বলে নিয়ে নেয়, তখন তুমি তার সঙ্গে একবারে মারামারি ফাটাফাটি করো। আর তোমার নিজের মনটা, তোমার নিজের অ্যাটেনশনটা সে নিয়ে নিচ্ছে, তুমি কিছুই করতে পারছো না, তাকে নিজেই দিয়ে দিচ্ছ। এখন স্ট্যাটিস্টিক্স বলছে নাকি যে আমাদের এখন অ্যাটেনশন মাত্র 3 সেকেন্ড। আমরা একটা বিষয়ে 3 সেকেন্ডস অ্যাটেনশন দিতে পারি। চিন্তা করে দেখো, 3 সেকেন্ডস মাত্র আমাদের এখন অ্যাটেনশন হয়ে দাঁড়িয়েছে এই সোশ্যাল মিডিয়ার যুগে। কিন্তু একটা সবথেকে বড় জিনিসটা আমি বলছি, এটা খারাপ বলছি না, এটা খারাপ বলছি না, আমাদের জগতে আমাদের সামনে সব রকম আসবে, সেগুলোকে আমাকে নিতেও হবে। এবার সেটাকে নিয়েই আমাদেরকে এগোতে হবে। আমাদের সেগুলো ত্যাগ করবো, সবগুলোকে ফেলে দেবো, আমার আর দরকার নেই, মোবাইল আমি বাদ দেবো। যেই বলবো যে মোবাইল নেওয়া যাবে না, আমি প্রথম দিকে একটা বলেছিলাম ডিজিটাল ফাস্টিংয়ের কথা। তো তখন একজন প্রশ্ন করেছিল, মহারাজ ডিজিটাল ফাস্টিংয়ের কথা বলছেন, ডিজিটাল ফাস্টিং করলে পরে তো আমাদের অচল হয়ে যাবে। আমি আইটি সেক্টরে কাজ করি, তাহলে আমাকে তো চলবে না। ডাক্তারবাবু বলবেন যে আমি তো যদি এটাকে একদিন না মোবাইল ব্যবহার করি তাহলে এদের খবর পাবো না। যারা অন্যান্য জায়গায় কাজ করে বিভিন্ন বড় বড় জায়গায় মোবাইল লাগবেই, ডিজিটাল ফাস্টিং করতে পারবো না। তো সেক্ষেত্রে কি করব না, এইখানে একটা কথা খুব সুন্দর, সেটা হচ্ছে যে আমাদেরকে এই ডিজিটাল লিটারেসি আমাদের ঠিক জানতে হবে, ঠিক মতন জানো। একটা খুব সুন্দর কথা আছে যে আমরা স্ক্রিনের উপরটা দেখছি, কিন্তু বলা হয় যে ব্যাক টু দ্য স্ক্রিন, এটাকেও আমাদের জানতে হবে, এটাকে জানতে হবে। তুমি যখন বারবার দেখছো যে একটা ছবি চলে যাচ্ছে আর তার জন্য সে আমার মনের মধ্যে বিভিন্ন রকমের এফেক্ট তৈরি করছে, কিন্তু ওটার একটা স্ক্রিন আছে এবং ওই ছবিটা কি, মেকানিজমটা কি, ওটা কি, কেন, এইটা যদি আমি না জানি, যদি এইটা জানি তখন দেখবে আমার আর ওর প্রতি অ্যাটাচমেন্ট ওইভাবে থাকবে না। আমাদের ওইটা সম্বন্ধে জানতে হবে যে এ আমার কি করছে, কি করে হচ্ছে, কেন, আমার কি চেঞ্জ করছে। এই তাহলে পরে তখন কি হবে, আমি যখন তার সম্বন্ধে জানতে চাইবো, তখন ধীরে 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 দেখবে ওটার প্রতি আমাদের অ্যাটাচমেন্ট অত থাকছে না। ওই যে আমি কদিন আগে একটা কথা হচ্ছিল, কালকেই বোধহয়, যে ওই হেলন মাস্ক, সে তো একজন আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে ধনী ব্যক্তি। তো তার ইন্টারভিউ নিচ্ছে, তা সেই ইন্টারভিউতে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার স্ক্রিন টাইম কতক্ষণ? হ্যাঁ, হ্যাঁ, 4 মিনিট। একটা গেম খেলতে খেলতে বলছে, একজন সেকে বললো যে 72 ঘন্টা না কত গেম খেলে সে লাস্টে সুইসাইড করে মরে গেল। যা, এইগুলো তাহলে আমাদের আমি রইল কি, আমি যে পূর্ণতার বিকাশ, সেই শিক্ষা, আর এই শিক্ষার মধ্যে কোথায় দাঁড়িয়ে আছি আমরা তার মানে একটু ধরতে পারিনি, এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই হলো সমস্যা। এখন কিন্তু এবার আমাদের এখান থেকে উঠবো কি করে, প্রত্যেকটা জিনিসে আমাদেরকে পজিটিভ হিসেবে নিতে হবে, পজিটিভলি দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, এরকম নেগেটিভ হচ্ছে, আমাদের এই কম্পিউটার, মোবাইল, এআই, এই সমস্ত কিছু এসে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে
আমাদের নিজেদের কনফিডেন্সকে আরও বাড়ানোর জন্য সুযোগ করে দিয়েছে, আমাদেরকে এগোনোর জন্য আরও আরও শক্তি বাড়ানোর জন্য চেষ্টা করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। যখন দেখবে একটা গাছ যাচ্ছে, শিকড়টা মাটিতে, হয়তো কোনো পাথর আছে আটকে যাচ্ছে, গাছটা কিন্তু ওখানে থেমে যায় না, তখন সে কী করে, আরও জোর প্রথমে চেষ্টা করে ওটাকে ফাটাতে, যদি ফাটাতে পারে ফাটিয়ে দেবে, আর যদি ফাটাতে না পারে তখন ও পাশ দিয়ে শিকড় গিয়ে গিয়ে একটা জায়গায় তো শেষ আছে, তার পাশ দিয়ে গিয়ে 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 সে নিচে যাবে। আমাদের মধ্যেও ঠিক তাই। এই যখনই বাধা আসে, এই বাধাগুলোকে আমরা প্রথমেতে আগে বাধা এটা জানতে হবে, এটা বাধা। তারপর ঘা খেতে খেতে আমরা ওইটাকে আরও শক্তি নিয়ে ওটাকে ওভারকাম করার চেষ্টা করি। স্বামীজি বলতেন যে ভারতবর্ষ এরকম, কোনো একটা জিনিসকে পেলেই সে সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে নেয়, নিয়ে তারপর যখন বোঝে যে এটা আমার পক্ষে ক্ষতিকারক, সেটা ছুঁড়ে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়। উদাহরণ দিয়েছেন, দেখো বৌদ্ধ ধর্ম আমাদের ভারতবর্ষেই, বৌদ্ধের জন্ম আমাদের ভারতবর্ষে, সেই হিন্দুতে একটা কালচার থেকেই এসেছে, কিন্তু প্রথমে বেশ ছিল, তারপরে যখন ভারতবর্ষ দেখলো যে এ তো আমাদের এরকম বৈদিক সভ্যতাটাকেই এটাকে নাকচ করে দিচ্ছে, তখন একে একদম পুরো বার করে দিল, দেশ থেকেই বাইরে বার করে দিল। সেই জন্য আমরা সেই ভারতবর্ষের সন্তান, আমাদের মধ্যে কিন্তু এই কোয়ালিটি আছে। আজকে হয়তো মোবাইল আমাদেরকে তারা ওরাই আমাদেরকে যন্ত্র করে নিয়েছে, নিয়ে এরকম করে হয়তো করছে, কিন্তু একটা সময় আসবে তখন ইন্ডিয়াও এগুলোকে ছুঁড়ে ফেলে দেবে, এগুলোকে ছুঁড়ে ফেলে দেবে। ওরা ওইটি, মোবাইলটি আমার হাতের যন্ত্র, আমার দ্বারা পরিচালিত হবে, আমি ওর মাস্টার, ও আমার মাস্টার না। এখন যেটা হয়ে রয়েছে এটাকে চেঞ্জ করতে হবে আমাদের, হয়ে যাবে, হবে। স্বামীজি বলেছেন, কি করে হবে না, এখানে স্বামীজি এই জন্য বারবার বলছেন, উনি বলছেন যে আমার জীবনের একটাই উদ্দেশ্য, একটা, হাজার গুণে এত কথাবার্তা যাই বলি না কেন, একটাই উদ্দেশ্য, সেটা কি, প্রত্যেকের মধ্যে দেবত্বের জাগরণ। আমরা যদি আমি কে, হু অ্যাম আই, আমি কে, আমার কতটুকু লিমিটেশন, আমার কতটুকু শক্তি, সেইটুকু যদি আমি ওয়াকিবহাল হই, তাহলে বাইরের কোনো শক্তিই আমাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। এই আমার আমিকে জানতে হবে। স্বামীজি এই জন্য বারবার বলছেন, এই কথা শুধু স্বামীজি বলছেন না, স্বামীজি নিজে থেকে বলে দিচ্ছেন তা নয়, এইটি হলো ভারতবর্ষের আমাদের সংস্কৃতি। বৈদিক যুগ থেকে তখনকার দিনে সেই মুনি ঋষিরা, এই যে বললে তখন গৌতম সুন্দরভাবে, যে ওই মুনি ঋষিরা তখনকার দিনে তারা কি করেছেন, তাদের যখন সারা বিশ্ব যখন ওই খাওয়া, ঘুম আর বংশ বিস্তার এই লক্ষ্যের দিকে যখন ছুটছে, তখন ভারতবর্ষ আমি কে, কোত্থেকে এলাম, এই জগৎ সংসারটাই বা কি করে হলো, এই চিন্তায় মশগুল। ভারতবর্ষ ওই জন্য হচ্ছে বিশ্বের মধ্যে ওই সব থেকে প্রথম সভ্য দেশ, প্রথম সভ্যতা আমাদের এই ভারতবর্ষেই। তো সেই ভারতবর্ষের সন্তান আমরা, ভারতবর্ষে আমাদের মাতৃভূমি, এখানে জন্মগ্রহণ করেছি। তো আমি কে, এই প্রশ্ন, অর্থাৎ এইটি যখন আমাদের মধ্যে থাকবে, আর এটি যখন আমরা একটুখানি যদি আমরা অনুধাবন করব, তখন আমাদের ঘরে কেউ কোনোভাবেই এরকমভাবে যান্ত্রিক হতে পারবো না আমরা, বা আমাদের কোনো যন্ত্র আমাদেরকে যন্ত্র করতে পারবে না, নিজেদের মধ্যে থাকবো। সেই জন্য স্বামী বারবার বলছেন যে দেবত্বের বিকাশ, আমাদের মধ্যে নিজেদের যে দেবত্ব, আমি কে, এই দিকে জানতে হবে। এবার আমি কে সম্বন্ধে কি ছোট্ট করে আমি বলে দিচ্ছি, যেটা হলো যে আমাদের এই স্থূল শরীরটা আমি হতে পারে না। কেন না, এই স্থূল শরীরটা যখন আছে তখন দেখছি দিনের বেলায় ঘুমাচ্ছি, এই জেগে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, সব আমি করছি, আমি দেখছি, আমি শুনছি, আমি খাচ্ছি, সব আমি বলছি। যখন আবার শুয়ে পড়ছি, ঘুমাচ্ছি, যখন স্বপ্ন দেখে তখনও খাচ্ছি, তখনও এর সঙ্গে গল্প করছি, এখানে ওখানে যাচ্ছি, তো তখন তো শরীরটা শুয়ে আছে, তাহলে কে করছে? তাহলে এই শরীরটা আমি নই, আর একটা কিছু আছে। তাহলে মন বুদ্ধি সব হতে পারে। তো মন বুদ্ধি রয়েছে, মন টন এরা যদি আমি হই, তাহলে পরে যখন খুব একবারে ডিপ স্লিপ হয়ে যাচ্ছে, যখন একদম গভীর ঘুমিয়ে অচেতন হয়ে যাচ্ছি, তখন কিছুই করছি না, কিন্তু তারপরে মনে হচ্ছে যে যা ঘুমোলাম না, ফ্রেশ, খুব দারুণ ঘুমোলাম,
তা সেই আমিটা কোথায়? তখন তো মনও নেই, কিছু চিন্তা করতে পারিনি, তো কিছু চিন্তাও ছিল না, কোনো বুদ্ধিও ছিল না, কোথাও যাইনি, কিছু করিনি, কিচ্ছু করিনি, অথচ আমি বললাম দারুণ ঘুমটা হলো। তাহলে সেটা কোত্থেকে এলো? তার মানে এই মন বুদ্ধি ছাড়াও আর একটা কিছু আছে আমি বলতে। তাহলে দেহও নয়, মনও নয়, মন বুদ্ধিও নয়, এর পারে আর একটা কিছু আছে, সেইটা আমি। তো সেই আমিটা আমাদের এই শাস্ত্রে বলছে, তাকে বলা হচ্ছে আত্মা। এই তো সেই আত্মা। এখন ওই আত্মা আমি, মানে এই শরীর মন এইসব বাদ দিয়ে, ঠিক সেটা কিরকম, আত্মাটা কিরকম, আত্মা বলে কিছু আছে কি আদৌ? অনেকের মনে প্রশ্ন, হ্যাঁ শুনেছি লোকে বলে আত্মা আত্মা, কিন্তু আমি তো বিশ্বাস করি না, কি কোথাও তো বুঝতে পারি না, আত্মা বলে দেখতে পাই না কিছু। তুমি দেখো, এই সিনেমার উদাহরণ দেখলে হয়, সিনেমা হলে গিয়ে দেখবে যে স্ক্রিন রয়েছে, পাশ থেকে একটা এরকম করে কিছু লাইট আসছে, রিল ঘুরছে, একটার পর একটা রিল ঘুরছে, আলো লাগছে, আর সেখান থেকে ছবি, একটা সুন্দর সিনেমা দেখছো। তুমি সেই সিনেমার ফ্যাক্ট, যেটা ঘটনার সঙ্গে তুমি এক হয়ে গেছো, গিয়ে এবারে হাসির জায়গায় হাসছো, কান্দার জায়গায় কাঁদছো, দুঃখে কাঁদছো, একদম পুরো মনে হচ্ছে জীবন্ত সব ইত্যাদি ইত্যাদি হলো। একবার যখন শেষ হয়ে গেল, চিন্তা করে দেখো তো, আচ্ছা আমি কি দেখলাম, কোনটা? না এই যে এখানেতে পুরো গতি সবটা একটা চলছে, রিলটা চলছে, আলোটাও চলছে, তার সঙ্গে সঙ্গে ছবিগুলোও চলছে, তোমার মনের মধ্যে চোখে দেখছো, মনটাও চলছে, সব চলছে। এখন চলার মধ্যে এই যে চলছে, এটাকে আমরা বুঝতে পারলাম কি করে? না, একটা স্থির বস্তু দরকার। যদি একটা স্থির বস্তু না থাকে, তাহলে পরে গতিশীল কে বলবে? দুটো ট্রেন সমানভাবে যাচ্ছে, তাহলে পরে কি, একটা ট্রেনে তুমি বসে আছো, এটাতে বসে আছো, এটাও চলছে, তোমার দেখে মনে হবে কি যে ওটাও দাঁড়িয়ে আছে, এটাও দাঁড়িয়ে আছে, গতিশীল বুঝতে পারবে না। তাহলে আমাদের এই যে গতি, একটা চলছে জিনিস বুঝতে গেলে স্থির বস্তুর দরকার। যদি স্থির বস্তু না থাকে, তাহলে গতিশীল বোঝা যাবে না। তাহলে এই যে আমাদের ঘটনা প্রবাহ চলছে, আমার জীবনের মধ্যে এই জন্ম হলো, জন্মটা তো আমরা মনে পাচ্ছি না মনে করতে, কিন্তু আমাদের যে বাল্য, কৈশোর, যৌবন এবং গার্হস্থ্যিক যে একটা একটা পরে এগোচ্ছে, বিভিন্ন ঘটনা চলছে, সুখ দুঃখ আনন্দ একটার পর একটা চলছে, যে প্রবাহ চলছে। সংসার মানে কি, সংসারতির সংসার, সরে সরে যাচ্ছে, মানে গতিময়। এই যে গতিটা চলছে, আর আমি একজন দেখছে, সে এক্সপিরিয়েন্স করছে, তা হচ্ছে সেই যে স্থির বস্তুটি কে? তাহলে একটা তো স্থির বস্তু দরকার। যদি একটা স্থির বস্তু না থাকে, তাহলে পরে এই গতিশীলটা বুঝবে কে? কিন্তু আমি তো বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তো যে এরকম হচ্ছে, আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে আমাদের জীবনে ঘটনাগুলো চলছে, এরকম হলো, এরকম হলো, এরকম হতে পারে, এরকম হবে, সব দেখছি, চলছে। তাহলে এই যে বোঝাটা, এটা তো তার মানে এখন স্থির বস্তু আছে, সেটা কে? এই আত্মা, যিনি আনচেঞ্জড, যিনি অপরিণামী, যার কোনো পরিণাম নেই, যার কোনো পরিবর্তন নেই, সে সব সময় একরকম ভাবে রয়েছে। এইটা এই এই হলো আত্মা, সেইটা হলো আত্মা। ঠিক যেমন ভাব আমাদের কি হয়, এই যে এখন দেখো মাটির অনেক রকমের বস্তু আছে, মাটির পুতুল, মাটির ঘর, মাটির গাছ, মাটির মূর্তি সব রয়েছে। তাহলে এটা কি না দুর্গা ঠাকুর, এটা হচ্ছে কি না এটা গাছ, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা স্বামীজি, এটা ফল, এটা পাখি, সব মাটির তৈরি পুতুল। এখন কোনোদিনই তোমার মাটির ওই পুতুলটা, একটা পুতুল অর্থাৎ পাখিটা, কখনোই রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুরটা কোনোদিন পাখি বা গাছ হবে না। কিন্তু ওইগুলোর মধ্যে মাটি ছাড়া কি আর কিছু আছে? সবটা তো মাটি, মাটিটাকেই বিভিন্ন রকম তৈরি, এটা খাঁজ খোঁজগুলো বিভিন্ন রকম করে ওই রকম আকার হয়েছে। তার মানে মাটি ছাড়া কিছু নেই। যদি ওই পুতুলটার মাটিটাকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুর বলে কিছু থাকবে? না গাছগুলো থাকবে, না ফল থাকবে, কিছু থাকবে? কিছুই থাকবে না। তাহলে পরে ওই মাটিটি হলো একটাই বস্তু, যে বস্তুটা সকলের মধ্যে রয়েছে, আর সেটা আনচেঞ্জ রয়েছে। এবার ওই গাছটা ভেঙে গেল, আবার নতুন করে মাটি করে আবার করে সেটা থেকে হয়তো আবার একটা ফল তৈরি করা হলো। মাটিটা তার মানে আনচেঞ্জড, মাটি কিন্তু মাটিই থাকছে। ঠিক সেই রকম আমাদেরও তাই, আমাদের সেই এক আত্মা, আত্মা ও এ হবে না, এ ও হবে না, কিন্তু ওদের মধ্যে সেই এক আত্মাই রয়েছে। তার উপরে কিছু কিছু
ওই যেমন ভাব পাখি করতে গেলে পাখির মতন আকার হয়েছে, ওর আলাদা রং হয়েছে, আলাদা দেখতে হয়েছে, সেরকম আমাদের ওরকম ভাব সংস্কার রয়েছে, মন, বুদ্ধি, অহংকার ইত্যাদি শরীর সবগুলো এর উপরে কাভারিংস রয়েছে, কতগুলো খাপ রয়েছে, সেইগুলোকে বলে ওই সব অন্নময় কোষ, প্রাণমনোময় কোষ, প্রাণময় কোষ, এইসবগুলো আছে। তো কিন্তু ভেতরে আত্মা এক। জগতের সমস্ত মাটি যেমন এক, সেরকম ভাব সেই আত্মা হচ্ছে সমস্ত প্রত্যেকের মধ্যে সেই একই আত্মা রয়েছে, একই আত্মা, শুধু তার উপরে ঢাকা ভারিংসগুলো আলাদা আলাদা। এই আমি যে সেই আত্মা হচ্ছেন সর্বশক্তিমান। সেই আত্মাই চৈতন্য, চৈতন্য শক্তি, সেই হলো চৈতন্য, সেই শক্তি, সেই শক্তিরই প্রকাশ অন্য সব কিছু। আমি জায়গায় বলছেন যে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, বিরাট বজ্রপাত হচ্ছে, কিংবা বিশাল ভূমিকম্প হয়ে গেল, বা বড় বড় দুর্যোগ হয় না, তো এই যে এর যে শক্তি, এত বিশাল শক্তি, আর আমাদের যে চৈতন্যের শক্তি, চৈতন্যের শক্তির কাছে ওই শক্তি কিছুই নয়, কিছুই নয়। আমি উদাহরণ দিচ্ছেন যে একটা ট্রেন লাইনের উপর দিয়ে পিঁপড়ে হেঁটে যাচ্ছে, ছোট্ট পিঁপড়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওদিক থেকে ট্রেন আসছে, রাজধানী এক্সপ্রেস আসছে, হাঁ হাঁ করতে করতে আসছে, আর পিঁপড়েটা টুক করে নেমে গিয়ে একটা পাথরের মধ্যে চলে গেল, নেমে গেল। ট্রেনটা সাঁ সাঁ করে বেরিয়ে চলে গেল, আবার উঠে গিয়ে আবার লাইনের মধ্যে হাঁটতে গেল। কার শক্তিটা বেশি? আমরা বলবো যে কি কার? ট্রেনের শক্তি বেশি বলবো তো, কিন্তু ট্রেনের শক্তি না, ট্রেনটা জড়ো, তার কোনো উপায় নেই ওই ধ্যান দিয়ে যাওয়া ছাড়া। কিন্তু পিঁপড়েটা দেখো, টুক করে তার চৈতন্য শক্তি রয়েছে বলে সে ওখান থেকে টুক করে নেমে গেল, আবার ট্রেন চলো, আবার উঠে পড়লো। এই পিঁপড়েটার শক্তি দেখো তুমি কত। সে তো ইচ্ছা করলে, ওর যদি চৈতন্য না হতো তাহলে তো ট্রেন ধাক্কা দিয়ে এমনি চলে যেত, কিন্তু ওর বুদ্ধি রয়েছে, ওর ইন্টেলিজেন্ট তো, তার বুদ্ধি রয়েছে, সে বুঝতে পারলো, সে টুক করে নেমে গেল, আবার ট্রেনটা চলে গেল, আবার উঠে পড়লো। তার যে এই যে শক্তির প্রকাশটা তার সেখানের মধ্যে বেশি। ট্রেনটার মধ্যে শক্তির প্রকাশ মানে ওটা তো ওই জড়শক্তি, ও জড়শক্তি ওটাকে চালাচ্ছে, যেরকম চলছে, ও একদিকেই একই রকম চলবে, যেমন চালানো হচ্ছে তেমন চলছে, ওর নিজস্ব কোনো কিচ্ছু নাই। কিন্তু পিঁপড়েটার মধ্যে এই শক্তি রয়েছে। ঠিক সেরকম চৈতন্যের শক্তি হলো অনেক বেশি আমাদের। তো সেই জন্য এই চৈতন্য শক্তি আমাদের মধ্যে, আমরা সেই আত্মা, আমাদের মধ্যে সর্বশক্তি বিদ্যমান। আমাদেরকে প্রত্যেককে এই জন্য স্বামীজি বলছেন কি, যে আগে নিজেকে জাগাতে হবে, নিজেকে জানতে হবে। এর প্রতি বিশ্বাস, ওর প্রতি বিশ্বাস, তার প্রতি বিশ্বাস, ভগবানের বিশ্বাস, ঈশ্বরের বিশ্বাস সব পরের কথা, আগে নিজের প্রতি বিশ্বাস দরকার। অর্থাৎ আমি এই শরীরটি নই, আমি এই শুধু মনটি নই। যদি এইটুকু আমি জানতে পারি, তাহলে পরে আর আমি ডিপ্রেসড হব না। যদি এইটুকু জানতে পারি, তাহলে আর ইনডিসিশন হবে না। তখন না, আমি পারবো নিশ্চয়ই, আমি তো এরকম শুধু এইটুকু নয়, আমার নিশ্চয়ই আমাদের সমস্ত ক্ষমতা যদি থাকে, তাহলে তার প্রকাশ নিশ্চয়ই হবে, নিশ্চয়ই পারবো। এই যে একটা এই আত্মবিশ্বাস তৈরি হবে। আত্মবিশ্বাস তৈরি না হলে কিছুতেই এগোনো যাবে না। আর আত্মবিশ্বাসটাকে তৈরি করতে গেলে এই যে বিচার করতে হচ্ছে, এই যে ভাবনাটা আসবে, এটা কোত্থেকে আসবে? মনটাকে একাগ্র করতে হবে। সেই জন্য দরকার কনসেন্ট্রেশন, সেই জন্য দরকার কনসেন্ট্রেশন, একাগ্রতার অভ্যাস। আমরা যা কিছু অভ্যাস করব সেগুলি হবে। কেন হবে? দেখো, আমরা যা যা চিন্তা করি, যা চিন্তা করছি, সমস্ত একটা দাগ কেটে যাচ্ছে আমাদের মনের মধ্যে দিয়ে। আর সেই দাগটা কিন্তু উঠে যাবে না, ডিলিট মারলে ডিলিট হয়ে যাবে, যেমন কম্পিউটার, সেরকম হবে না, ওটি থেকেই যাবে। তুমি চিন্তা করছো যা, তার সূক্ষ্ম আকারে থেকেই যাচ্ছে। এবার হয়তো অতি সূক্ষ্ম হয়ে গেল, একদম নিচে পড়ে চলে গেল, উপযুক্ত পরিবেশ পেলে সেটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এবার তুমি যেমন যেমন কাজ করছো, যেমন যেমন চিন্তা করছো, সেটি তোমার মধ্যে যেমন থেকে যাচ্ছে। কি করে বুঝবে থেকে যাচ্ছে? তুমি দেখো অনেক দিন পরে সেটা তোমার মনে স্মৃতি আকারে এসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বটে, ওকে দেখেছিলাম অমুক জায়গায়, ঠিক ঠিক ঠিক। তার মানে ভেতরে রয়েছে, ভেতরে আছে বলে তুমি বুঝতে পারছো। এইভাবে প্রত্যেক জিনিস থেকে যাচ্ছে, থেকে গিয়ে তৈরি হচ্ছে কি, এই সবগুলো জমে 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 একটা সংস্কার তৈরি হচ্ছে।
দেখবে এখন তুমি যদি মোবাইলে যে একটা হয়তো তুমি কোথাও যাবে, ট্রেন এখান থেকে দিল্লি যাবে, ট্রেন সার্চ করছো করে দিকে টিকিট ফিট কাটলে, তারপর দেখবে তোমাকে খালি খালি ওই ধরনের ওই কোথায় কোথায় কোন ট্রেন আছে, কোথায় হোটেল আছে, কোথায় কোন ট্রেনে আর কী আছে, সমস্ত ওইগুলোই মেসেজ আসতে থাকবে। মানে তুমি একবার দেখেছো? আমরাও ঠিক আমরা যা চিন্তা করব, তুমি একটা ভালো চিন্তা করবে, ওই ধরনের চিন্তা তোমার মধ্যে মধ্যে আসতে থাকবে। তুমি খারাপ চিন্তা করবে, ওই খারাপ চিন্তাগুলো মোবাইলে আসতে থাকবে ভিতরে। আমাদের মধ্যে ঠিক তাই। তো এইভাবে আমাদের কি হয়, ভিতরে যা যা চিন্তাগুলো রয়েছে, সেই খারাপ রয়েছে, ভালো রয়েছে, সব রকম রয়েছে। তুমি যখন খারাপ চিন্তা করতে আসছো, সমস্ত খারাপ চিন্তাগুলো উপর দিকে উঠে আসবে। তুমি ভালো চিন্তা করতে যাচ্ছ, ভালো ভালো চিন্তাগুলো তখন উঠে আসবে। এইভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে, আমাদের চিন্তাগুলোকে এভাবে প্রভাবিত করে। তো ওই জন্য তুমি যখনই এরকম নিজের দিকে, নিজের সম্বন্ধে আমি ভালো, আমি শুদ্ধ, আমি মুক্ত, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এই চিন্তা করবে না, তখন ভালো ভালো শক্তি চিন্তাগুলি উঠে আসবে। তুমি যখন মনটাকে একাগ্র করার চেষ্টা করবে, বারবার বারবার, না মন দিয়ে কোন যেতে দেবো না, একদম এই চিন্তাই করব, একদম একভাবে বসে আছো, খানিকক্ষণ যতটুকু পাচ্ছ এই যে করছো না, তখন তোমার মধ্যে এই একাগ্রতার ভাবটা আস্তে আস্তে মন একাগ্র হবে। আর যত তোমার এদিক ওদিক দেখতে শুরু করবে, তত মন আরো চঞ্চল হবে। তোমার হাতের মুঠোর মধ্যে, তোমার জীবন তোমার হাতের মুঠোর মধ্যে, তুমি যা চাইবে তাই করতে পারো, যা চাইবে। স্বামী বলছেন যা ইচ্ছা তাই করতে পারো। কিরকম ভাব? তোমার যা প্রাপ্য, ত্রিভুবনে এমন কোনো শক্তি নেই যে সেখান থেকে তোমাকে বিচ্যুত করে। তোমার যা প্রাপ্য তুমি পাবেই। খারাপ প্রাপ্য হলে খারাপ পাবে, ভালো প্রাপ্য হলে ভালো পাবে। তুমি যা কিছু চেষ্টা করো তুমি পাবে। আজকে তোমরা এই জায়গায় এসেছো, অর্থাৎ তোমরা যে এই একটা ভাবের সঙ্গে একটু যুক্ত হয়েছো, এই যে তোমাদের ভালো লাগছে, এই যেটা এসছো, এটা কি তোমাকে জোর করে কেউ তোমাকে ভিক্ষা দিয়েছে? সে তোমাদের মনের মধ্যে এসেছো তো, এই জন্য তোমরা এসেছো তো। ঠিক সেই রকম ভাব প্রত্যেকটি ক্ষেত্রেই স্বামীজি বলছেন আমরা প্রত্যেকটি জিনিস অর্জন করি, এইগুলো সব আমাদের মধ্যে আমরা নিজেরা করেছি। এই কেউ হয়তো ধরো এখন কেউ মাস্টার্স করছে, কেউ পিএইচডি করছে, তারা এই একটা জায়গায় এগিয়ে এসেছে, এই জায়গাটাতে সে কেউ ভিক্ষে দিয়ে দেয়নি, সে নিজে পড়াশোনা করে নিজে খেটে এই জায়গাতে এসেছে। তা ঠিক সেই রকম ভাব আমরা যদি ভালো চিন্তা করি, ভালো হবে, ভালো চরিত্রের অধিকারী হবে। খারাপ চিন্তা করি, খারাপ চরিত্রের অধিকারী হবে। আমি যদি ভালো চরিত্রের অধিকারী হতে চাই, ভালো ভালো চিন্তা করতে হবে। খারাপ চিন্তা যদি এসে যায়, বাদ দিতে হবে, সেগুলোকে তাড়াতে হবে একদম জোর করে। পারছি না মানে আমি আমার প্রভু কি ওই মোবাইলটা? ও যেমন ভাব বলবে সেরকম আমাকে দেখতে হবে, সে যেমন চাইবে তেমন আমাকে করতে হবে? না, আমার প্রভু আমি, অর্থাৎ আমাকেই ঠিক করতে হবে আমার কি করা উচিত। যেটা ভালো সেটা কি আমি করব, যেটা আমার পক্ষে ক্ষতিকর ছেড়ে দাও, ফেলে দেবো। এইরকম ভাব চাই, আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাস ঠিক হবে, তার জন্য দরকার কনসেন্ট্রেশন, মনঃসংযোগের অভ্যাস। আর দেখো আমাদের ওই রাবণ, কংস, বড় বড় দৈত্যদের, দানবদের, তাদের কিন্তু কনফিডেন্সের অভাব কম ছিল না, কনফিডেন্স কম ছিল না, বা কনসেন্ট্রেশনও কম ছিল না। তারা এমন তপস্যা করেছে যে ব্রহ্মাকে আসতে বাধ্য হতে হয়েছে, বর দিতে বাধ্য হতে হয়েছে, শিবকে নেমে এসে তাকে বর দিতে বাধ্য হতে হয়েছে। এত তাদের জোর ছিল, এমন কনফিডেন্স ছিল, এমন কনসেন্ট্রেশন ছিল, একাগ্রতা ছিল। কিন্তু হলো কি, সেই রাবণই হলো বা কংসই হলো। কিন্তু সেই জন্য তার জন্য দরকার আমাদের কি, নিঃস্বার্থপরতা। নিঃস্বার্থপরতা না হলে হবে না, এই জায়গাটা বাঁচতে হবে। যদি স্বার্থপর যদি হই, আমি আমার চাই, আরে আমার মানে তো সেই দেহকে ভাবছি, সেই জন্যই আমার চাই। আমার বলতে আমি শুধু আমার মনকে ভাবছি বলি তো আমার চাই, তো ভ্রম। তো ওই আমার এইটিকে আস্তে আস্তে বাদ দিতে হবে। কি করে বাদ দেবো? তাহলে আমি কিচ্ছু চাই না বলে চলে যাব না, তা করতে হবে না। তোমাকে শুধুমাত্র একটু অন্যের হেল্পে চেষ্টা করতে হবে। প্রত্যেকের মধ্যেই তো তিনি আছেন, প্রত্যেকের মধ্যেই তো সে আত্মা আছে। আমি সব জায়গায় বিদ্যমান, আমি সব জায়গায় রয়েছি। অতএব আমার
অন্যকে দেখবে তুমি যদি অন্যকে কখনো হেল্প করো, তোমার আনন্দ হয়। কেন? ওর আনন্দ হলো, তাতে তোমার নিজের আনন্দ হলো কেন? না, ওর মধ্যে যে আত্মা তোমার মধ্যে সেই আত্মাই। সে একই আত্মা। তাকে ভালোবাসলে তুমি আনন্দ পেলে। আবার দেখবে তুমি হয়তো কাউকে খুব বকলে, খুব একদম গালিগালাজ করলে, দিয়ে একবার তাকে ভীষণ দুঃখ দিলে। দিয়ে কি তোমার খুব আনন্দ, হ্যাঁ, দুঃখ দিয়ে আমি দারুণ আনন্দে আছি, মনে হয়? কক্ষনো হয় না। দেখবে তোমার ভিতরে, ভিতরে কিন্তু দুঃখ হচ্ছে। তুমি বলতে পারছো না, কিছু করতে পারছো না বটে। কিন্তু ভিতরে, ভিতরে তোমার মনটাও খারাপ। তোমার মনটাও খারাপ। বারবার এই আমার মনটা খারাপ, কিন্তু না, আমি খারাপ না, আমার খারাপ নয়। ওইটা না খারাপ করার জন্য আমি লোককে বলছি যে, না, আমি কিন্তু খারাপ, আমার কিন্তু ঠিক আছে, আমি ঠিক বলেছি। হ্যাঁ, বারবার বলে ইম্পোজ করছো যে, না আমার মনে দুঃখ নেই, আমার মনে দুঃখ নেই। বাস্তবিক ক্ষেত্রে ওকে দুঃখ দিয়ে তোমার মধ্যেও দুঃখ রয়েছে, এসেছে। সেই জন্যই আমি কিন্তু কোনো অন্যায় করিনি। আমি ওকে ঠিক বলেছি। আমি কিন্তু অন্যায় করি। এই যে বারবার তোমাকে কিন্তু ভেতর থেকে একটা জিনিস হ্যামারিং করছে। সেই জন্য তুমি সেটাকে চাপা দেওয়ার জন্য ওই ধরনের চিন্তা দিয়ে চাপা দিচ্ছ। সুতরাং অন্যকে কষ্ট দিলে নিজে কষ্ট পেতে হবে। অন্যকে যদি তুমি ভালো কিছু দাও, তুমি ভালো পাবে। স্বামীজি বলছেন, তোমার হৃদয় থেকে যখন অন্যের প্রতি ভালোবাসা নির্গত হয়, তুমিও অন্যের পাশ থেকে ভালোবাসা পাবে। আর যদি সেই হৃদয় থেকে দেশ, হিংসা এগুলি বেরোয়, তুমিও অন্যের দেশ, হিংসার পাত্র হবে। অতএব আমি কি চাই? আমি যদি ভালো চাই, লোকে আমাকে মান দেবে, আমাকে সম্মান দেবে, আমাকে ভালোবাসবে, তাহলে আমাকেও অন্যকে মান দিতে হবে, আমাকে অন্যকে ভালোবাসতে হবে, আমাকেও অন্যকে সেরকমভাবে করতে হবে। আমি যেমন চাইবো ঠিক তেমনটি অন্যকে দিতে হবে, তাহলে আমি সেটাই পাবো। আমরা যখন অনেক সময়তে মেন্টালি অনেক হয়ে পড়ি, ডিপ্রেসড হয়ে পড়ি, মানে কেউ একটা কিছু কথা বললো, সঙ্গে সঙ্গে একবার আমাকে এমন বললো, এইগুলো তাহলে কি করব? আমি তো এই মুহূর্তে বলছি না, তাহলে এখন এরকম হচ্ছে, কি করব? তখন ভাবতে হবে যে এটি আমার প্রারব্ধ ছিল। আগে খারাপ কাজ করেছি, তার ফল আসতে হবে। তুমি যদি লঙ্কা খাও তো মিষ্টি লাগবে না, কোনোদিনই মিষ্টি লাগবে না। তুমি যদি মিষ্টি খাও, ঝাল লাগবে না, মিষ্টি লাগবে। তুমি কি চাও সেটা মন দিয়ে খেতে হবে। তো সেই রকম আমাদের অজান্তে হয়তো কোনো কাজ এমন করে ফেললাম, যেটা আমার মনে এখন হয়তো নেই, সেই ফল কিন্তু আমাকে পেতেই হবে। ওটি কিছুতেই কিছু করার নেই। তো সেই জন্য তখন ভাবতে হবে যে, ঠিক আছে, এটা হয়ে গেছে, এখন চুপচাপ আমি এটাকে সহ্য করে নিই। আর যেন আমি এরকম না এইভাবে। তো সুতরাং আমাদের যদি আমরা এরকম নিজেদের সম্বন্ধে জানতে পারি, নিজেদের আত্মবিশ্বাস, নিজেদের কনসেন্ট্রেশন আর এই নিঃস্বার্থপরতা, এইগুলো যদি আমাদের থাকে, তাহলে পরে দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।